ঘাটতি পুষিয়ে নিতে জিপিএলকে প্রস্তুতির মঞ্চ বানালেন তানজিদ। কোচের পরামর্শে চলছে লম্বা ইনিংসের অনুশীলন। ঈদের পর আরও ভালো করার প্রত্যাশা। এবং ব্রাজিলের দায়িত্ব নেয়ার দৌড়ে এগিয়ে জেসুস। দ্রুতই আলোচনায় বসবে সিবিএফ। নেইমারের সঙ্গে তিক্ত সম্পর্কের পরও গুরুত্ব পাচ্ছেন আল হিলাল কোচ। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর দিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। জাতীয় দলের খেলা না থাকলে ঈদের সময় গ্রামের বাড়িতেই সময় কাটান ওপেনার তানজিদ হাসান তামিম। তবে বিদেশে সিরিজ থাকলে মিস করেন দেশের ঈদ। ঈদের দিন সময় কাটান বন্ধুদের সঙ্গে কিংবা খেলেন ফুটবলও। সময় সংবাদে জানিয়েছেন নিজেই। তবে খেলার কারণে রমজানে বন্ধুদের সঙ্গে ইফতার করা বেশি মিস করেছেন তানজিদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এই ঈদ সবার জন্য একরকম নয়। বিশ্ব মঞ্চে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তাদের প্রায় সময়ই মুসলিম ধর্মীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করতে হয় দেশের বাইরে, পরিবার থেকে বহু দূরে। দেশের বাইরে বিভিন্ন সময় সিরিজ খেলতে গিয়ে ঈদ উদযাপন করেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায়। তবে যখন দেশে থাকেন তখন পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেন ক্রিকেটাররা। ঈদ নিয়ে সময় সংবাদে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তানজিদ হাসান তামিম। ঈদের সময়টা আসলে কিভাবে এনজয় করেন? ফ্যামিলির সাথে ওইভাবে ঘুরতে যাওয়া হয় না। আসলে আমি আমার গ্রামের বাড়ি চলে যাই। ওখানে যে আমার ছোটবেলার ফ্রেন্ডরা আছে তাদের সাথে, যে স্কুল মাঠে খেলে আমি বড় হয়েছি সেই স্কুল মাঠে যে ক্রিকেট খেলি সবার সাথে। ঈদের দিনটা কাটে পরিবার আর বন্ধুদের সঙ্গে। তবে সোনাতলার কোলপুরে খেলায় মাতেন তানজিদ। শৈশবের তানজিদ জাতীয় দলের সুযোগ পাওয়ার পর তাকে দেখতে ভিড় জমে মাঠের পাশে। তা অবশ্য উপভোগী করেন এই তারকা। আসলে গ্যাদারিং তো হওয়াটাই স্বাভাবিক, বাট আমি জিনিসটা এনজয় করি কারণ ছোটবেলায় তাদের সাথে খেলে আমি বড় হয়েছি। তো তারা সবাই আসে ওখানে সবার সাথে খেলতে। আমি সেই আগেকার স্মৃতি মনে পড়ে এবং এনজয় করি আমি অনেক। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তানজিদ তামিম। একই সঙ্গে সবাই যেন নিরাপদে থাকেন দিয়েছেন সেই পরামর্শ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নেইমারের সঙ্গে সুসম্পর্ক না থাকলেও ব্রাজিল দলের পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে আলোচিত নাম হোর্হে জেসুসের। সিবিএফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না পেলেও গুঞ্জন আছে জেসুসকে এই দলের দায়িত্ব দিতে আগ্রহী ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আগামী সপ্তাহে কোচ খোঁজার মিশনে নামলেই এই পর্তুগিজের সঙ্গে আলোচনার শুরুর গুঞ্জন রয়েছে ব্রাজিলের গণমাধ্যমে। কোনোভাবেই যেন পরিবর্তন হচ্ছে না ব্রাজিল ফুটবল দলের দৈন্যদশা। একের পর এক ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে আলবি সেলেস্তেদের। আর বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সেই মাসুল দিতে হলো ব্রাজিলকে। কোচ দরিভাল জুনিয়রকে দলের দায়িত্ব দিয়ে ভাগ্য পরিবর্তনের আশা থাকলেও সে গুড়ে বালি। ব্যর্থতার দায়ে এবার দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যুত করেছে সিবিএফ। তবে দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যুত করার পর থেকেই ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। সে আলোচনায় সবচেয়ে বেশি যার নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। তবে স্প্যানিশ ক্লাব ছেড়ে অন্য কোথাও যাওয়ার বিষয়ে তার কোনো ইতিবাচক সাড়া না পাওয়া গেলে তারপরেই ব্রাজিলের কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হোর্হে জেসুসের নাম। আল হিলালের এই পর্তুগিজ কোচকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও জেসুস নিজেই জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে তার সঙ্গে কোনো আলোচনাই হয়নি এখন পর্যন্ত। এদিকে সবচেয়ে আলোচিত জেসুস কিছুদিন আগে নেইমারকে নিয়ে কড়া মন্তব্য করেন। ব্রাজিল তারকাকে উদ্দেশ্য করে গেল জানুয়ারিতে জেসুস বলেছিলেন, সৌদি লিগ যে মানের খেলায় অভ্যস্ত নেইমার এখন আর সে পর্যায়ে নেই। সেখান থেকে সম্পর্কের অবনতি হয় নেইমার ও হোর্হে জেসুসের। এমন অবস্থায় এই পর্তুগিজ কোচকে দলে পেতে কতটুকু আগ্রহী তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও এই জটিলতার অবসান করেছেন জেসুস নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একজন খেলোয়াড়ের উপর পুরো দলের সিদ্ধান্ত কখনোই নির্ভর করে না। নেইমারের সঙ্গে নাকি তার কোনো ধরনের সমস্যা আগেও ছিল না, এখনো নেই। নেইমারের একার সিদ্ধান্তে কখনো দল চলতে পারে না বলেই বিশ্বাস তার। তবে এখন বড় প্রশ্ন হলো সিবিএফ জেসুসকে কোচ বানানোর সিদ্ধান্তে কতখানি আগ্রহী। সংবাদ মাধ্যম ও গ্লোবোর দাবি, আগামী সোমবার থেকে নতুন কোচ খোঁজার আনুষ্ঠানিকতা শুরু করবে সিবিএফ। সংস্থাটির প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ এখনো কারোর সঙ্গে যোগাযোগ করেননি। তবে আগামী সপ্তাহে এই আলোচনায় বসলে সেখানে জেসুসই প্রাধান্য পাবেন বলে গুঞ্জন ব্রাজিলিয়ান গণমাধ্যমে। শুধু তাই নয়, ব্রাজিলিয়ান গণমাধ্যমে আরও শোনা যাচ্ছে জেসুসের ঘনিষ্ঠজন সিবিএফ এর সঙ্গে যোগাযোগ করছে এবং চুক্তি নিয়ে মৌখিকভাবে অনেক কিছুই ইতোমধ্যেই আলোচনা এগিয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ।
ম্যানচেস্টার সিটির জন্য দুঃসংবাদ। লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন দলটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। সময় ভালো যাচ্ছে না সিটিজেনদের। লিগ রেস থেকে ওরা ছিটকে গেছে আগেই। লড়াইটা এখন সামনের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিতের জন্য। এর মাঝে তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো হল্যান্ডের চোট। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে আঘাত পান তিনি। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন হল্যান্ড, কিন্তু কবে মাঠে ফিরবেন সে বিষয়ে নেই সুস্পষ্ট তথ্য। হল্যান্ডের আবারও একটি পরীক্ষা করানো হবে, এরপরেই সিদ্ধান্ত আসবে আবারও কবে ট্রেনিংয়ে ফিরতে পারবেন তিনি। তবে বিভিন্ন গণমাধ্যমে খবর যে এই ধরনের অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছেন হল্যান্ড, তাতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘাটতি পুষিয়ে নিতে ডিপিএলকে প্রস্তুতির মঞ্চ বানালেন তানজিদ। কোচের পরামর্শে চলছে লম্বা ইনিংসের অনুশীলন। ঈদের পর আরও ভালো করার প্রত্যাশা। কোপা দেল রের শীর্ষ চারের লড়াইয়ে সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইপিএলে আলাদা ম্যাচে মাঠে নামবে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড। এবং ব্রাজিলের দায়িত্ব নেয়ার দৌড়ে এগিয়ে জেসুস। দ্রুতই আলোচনায় বসবে সিবিএফ। নেইমারের সঙ্গে তিক্ত সম্পর্কের পরও গুরুত্ব পাচ্ছেন আল হিলাল কোচ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এবার চলে যাচ্ছি আমাদের ঈদ বিশেষ আয়োজন খেলার তারায়। সবাইকে ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি খেলার সময়ের ঈদ বিশেষ আয়োজন খেলার তার অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে এমন একজন রয়েছেন যার অনেকগুলো পরিচয়। তিনি জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন, জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি সামলাচ্ছেন দেশের ক্রিকেটের দায়িত্ব। আমাদের সঙ্গে আছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ফারুক ভাই, ওয়েলকাম, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন? ধন্যবাদ, খুব ভালো। আপনি ক্রিকেট খেলেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন, এখন ক্রিকেটের ওভারঅল পুরো দেশের ক্রিকেটের আপনি দায়িত্ব সামলাচ্ছেন। কোন পরিচয়টাকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে তো তিন রকম। আমি এটা বুঝতে হবে যে একদম এক্স্যাক্টলি তিন রকম প্রেশার। আগে শেষটা দিয়ে শুরু করি। প্রেসিডেন্ট হিসাবে এটা আসলে মানে এতগুলো দিক দেখতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্সিয়াল, তারপরে কর্পোরেট স্ট্রাকচারে, যেটার উপরে এটা একটা যে কোনো একটা কর্পোরেট স্ট্রাকচার সবচেয়ে হেড বলা যায় আর কি। আর প্লেয়িং ডেজ থেকে আমি বলবো যে যখন আমরা খেলা শুরু করেছি তখন তার ক্রিকেটের যে স্ট্রাকচার বলেন, যে ক্রিকেটের প্রেশার বলেন, টোটালি ডিফারেন্ট ছিল। তখন আমরা আমাদের পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি যখন ভর্তি হই তখন কিন্তু আমি ন্যাশনাল টিমে চান্স পেয়েছিলাম। মানে ব্যাক ইন আমার বয়স তখন 19 বছর বয়স, 85-এ আমি আসলে ন্যাশনাল টিমে খেলি। সো তারপর আস্তে আস্তে যে স্বপ্ন ছিল যে ক্রিকেটার হব, ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবো, প্রথম যখন 82-তে শুরু করি, যাতে নামটা বিশ্বের দরবারে দেখাতে পারি আমি। তো ওইটা এক ধরনের প্রেশার ছিল, একরকম ছিল। ফ্যাসিলিটিস অনেক কম ছিল, আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে, এখন তো পিজিও, ট্রেনার, অনেক কিছু। তারপর আমি মাঝখানে ক্যাপ্টেন হলাম। ক্যাপ্টেনের যদি ট্রেনিংটা খুব সংক্ষিপ্ত ছিল, আমার মাঝখানে রোল ছিল চিফ সিলেকশন কমিটি রোল। ওইটাতে আমি আসলে ওই রোলটা আমি কিন্তু খুব এনজয় করেছিলাম, খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। আপনার ওই সময় তো দুই দফায় আপনি যখন ছিলেন বাংলাদেশের মেইন যারা ক্রিকেটার ওয়ার্ল্ড ওয়াইড যাদের, তারা কিন্তু সেই সময় উঠে এসেছে। হ্যাঁ, আমার মনে হয় এই জন্যেই ওইটা একটা কারণ। আর ওইখানে তো স্কোপ ছিল অনেক বেশি কাজ করার। ক্রিকেটের যে মেধাটা আপনার আছে ওটা আপনার প্রুফ করার একটা খুব ভালো জায়গা ছিল ওটা। তখন আমি কাজ করেছি আথর আলী খান আর জিএম নষ্ট প্রিন্সের সাথে। তখন ক্যাপ্টেন ছিল মোস্ট অফ দ্য টাইম হাবিবুল বাশার সুমন, আর ডেভ ওয়ার্ডমন ছিল আমাদের কোচ। সো আমরা এই চারজন কোচও পার্ট ছিল। আমরা চেষ্টা করতাম যেই ছেলেটাকে আমরা চিন্তা করতাম এই ছেলেটাকে আমরা নিব, ওদের কিন্তু আমরা ওর যদি খেলার আশায় যে থাকতো তাও আমি বলতাম যে একজন সিলেক্টরকে হয়তো আমি প্লেস করেছি তার খেলা দেখা। সো এই যে প্ল্যান করে যে কাজগুলো আমরা যখন করতে পেরেছি, আই এম শিওর দ্যাট এর মধ্যে 3-4টা ছেলে তো দীর্ঘ লম্বা 16-17 বছর খেলেছে ন্যাশনাল টিমে। সো ওই কাজটা আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। বাট তারপর সবগুলো কাজে হ্যাজ গট ডিফারেন্ট চ্যালেঞ্জেস। এক্স্যাক্টলি। আপনি এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আছেন, একটা ভিন্ন পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছেন, চ্যালেঞ্জটা অনেক বেশি। আমরা দেখেছি বিগত অনেক দিন বাংলাদেশের ক্রিকেট অনেক জায়গা ছিল যেগুলোতে ঠিকমতো কাজ হয়নি, যার ফল কিন্তু আমরা দেখেছি মাঠের বাইরে সব জায়গায়। তো ওভারঅল এই জায়গাটা কতটা এনজয় করছেন, চ্যালেঞ্জটা কতটা? হিউজ চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের একটা ক্রিকেট বোর্ড ছিল যেটার ডিরেক্টর ছিল 25 জন, কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন যে আমি প্রথম যেই 3-4 মাস কাজ করেছি
পুরোপুরি বলতে হবে ওয়ান হ্যান্ডেডলি করতে হয়েছে আর কি এবং আমার। যতটুকু আমরা জানি আপনি এভরিডে অফিস করেন বোর্ডে আমি চেষ্টা এর করি আগে আর আমরা কি, কিন্তু কোনো যেহেতু প্রেসিডেন্টকে দেখিনি হ্যাঁ অনেকগুলো everyday কাজ, office যেহেতু মনে করি যে 25 জনের কাজ 10 জন, এবং 10 জনের মধ্যেও মনে করেন সবাই যে খুব অ্যাক্টিভ তাও আমি বলবো না। সো সবগুলো করতে গিয়ে এটা আসলে মানে বোর্ড প্রেসিডেন্ট থেকে ইট ওয়াজ মোর অফ এ জাস্ট ওভার সিইও এরকম একটা কাজ আমি নিয়েছি আর কি, আমার মনে হয় আর কি। সেক্ষেত্রে আপনার মানে আসার পর থেকেই আমি মানে চেষ্টা করেছি কিছু কি এরিয়া ডিটেক্ট করছি। এবার যদি আপনি লোকাল যে লিগগুলো হয়েছে, আপনি রাইট ফ্রম লাইক 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, সবগুলো কিন্তু আপনি একদিনের জন্য কোনো ম্যাচ পিছিয়ে বিকজ এটা বলেছে সিসিডিএমকে, যার যেই দায়িত্ব তারা ওইভাবে সব কিছু তারা করেছে। ওখানে আমার ওভারঅল সুপারভিশন ছিল, বাট অথরিটি কিন্তু তাদের দিয়ে দেওয়া হয়েছে। আমি আসার পরে চিন্তা করেছি আমাদের আসলে হিউজ 40-50 হাজার ক্যাপাসিটি স্টেডিয়াম দরকার নেই, আমাদের দরকার হলে গিয়ে মাঠটার মধ্যে কী দরকার, আপনার খুব ভালো পিচ দরকার, wicket, উইকেট দরকার, রাইট, গ্রাউন্ডটা, ভালো ড্রেসিং রুম, যেটার আপনার ফ্যাসিলিটি আমি বলবো প্লেয়ারদের যাতে কমফোর্টেবল থাকে, চেষ্টা করছি আর কি। হোপফুলি দেখি ইলেকশন খুব বেশি দূরে নাই, আসলে হয়তো আরও কিছু আমার ম্যান পাওয়ার হলে আমরা কাজটা ভালোভাবে করতে পারবো। ফারুক ভাই, যেহেতু আমরা ঈদের মধ্যে আপনার সাথে কথা বলছি, ঢাকাতেই তো বড় হয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই ঢাকায়, তবে ছোটবেলার ঈদগুলো কোথায় করা হতো বেশি? ঢাকাতে করতেন না আপনার গ্রামের বাড়িতে যাওয়া? আসলে ঢাকা থেকে আমরা 74 পর্যন্ত নারায়ণগঞ্জে থাকতাম, আমার বাবার সব ব্যবসা ছিল পাট। সো তখন আমরা ছোটোবেলার ঈদগুলো আমরা একটাই তো গ্রামের বাড়িতে করতাম, এটা আমাদের বিক্রমপুরে। নারায়ণগঞ্জ সবাই মনে করে আমি নারায়ণগঞ্জের, আসলে আমার দেশের বাড়ি হলে গিয়ে মুন্সিগঞ্জ, তখন বিক্রমপুর ছিল। বিক্রমপুর তখন মানিকগঞ্জ, বিক্রমপুর সব একসাথে ছিল। অ্যাটলিস্ট কোরবানি ঈদটা করতাম আমরা। কোরবানি ঈদ আমরা যেতাম হলে গিয়ে, রাস্তা ছিল না তখন, আমাদের নৌকায় যেতে হতো। সো নৌকাটা থাকতে হলে গিয়ে বিশাল নৌকা, মানে বজরা টাইপ, যাতে আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা কিন্তু 7 ভাই বোন, তার সাথে মামা, খালা, বাবা, মা, পুরো নৌকাতে নৌকাতে আমরা সবাই এই। আর নৌকাও সময় নিত 4 ঘন্টা তো নিতই। 4 ঘন্টা হয়তো 10টায় শুরু করলাম, পৌঁছতে 2-3টা বেজে যেত। ওখানে খাওয়া দাওয়া, ওখানে গান শুনতাম, সো আড্ডা হতো। সো ইট ওয়াজ লাইক ঈদের আগে পুরোপুরি যাত্রাতে খুব আনন্দ করতাম আমরা। এখন হয় কি যে এই যে আমাদের বাচ্চাদের আমরা একটু বকা দিই, এত গেজেট ইউজ করে, আসলে ওদের তো করারও কিছু নাই, সো একদম ভিতরে একটা জায়গায় বন্দি টাইপ আর কি। আমার মনে আছে ঈদের আগের দিন রাতে প্রবাবলি ঈদের 4 গুণ মজা করতাম আমরা, চাঁদ রাতে, যেটা আমরা বসে সবাই মিলে আড্ডা মারতাম। এরকম একটু বলেন না কোন একটা ছোট মজার কোন? অনেক মজা মানে কি, আমরা যেহেতু আমি বলেছি আমার ফ্যামিলি বেশ বড়, আমরা ভাই বোনই অনেকগুলো, তারপরে তো খালা মামা আছে, বুদ্ধিমন্ত একটা খেলা খেলতাম, কানে নাম বলতে হতো, তারপরে লোকেট করতে হতো। সো ইট ওয়াজ লাইক এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স আর কি। এটা যেটা বাচ্চারা এখন খুব মিস করে, আমি মনে করি যেটা তাদের জন্য খুব বিরাট একটা ব্যাপার হতো আর কি, এই জিনিসগুলো পেতো তারা। এখনকার ঈদ আর ছোটবেলার মধ্যে পার্থক্যটা কি দেখেন, বা এখনকার ঈদের সকালটা কিভাবে কাটে? আসলে আমাদের বাসায় একটা ট্র্যাডিশন ছিল, বাবা যখন বেঁচে ছিলেন সকালবেলা সব আত্মীয়-স্বজন আসতো আমাদের বাসায়। এটা একদম জাস্ট রীতি, আমার মনে পড়ে যে 45 বছর আমার মনে আছে আর কি, 45-48 বছর সকালে আসতো। ওইরকম আগে তো অনেক মানুষ আসতো, বিকজ ফ্যামিলি অনেক লম্বা ছিল। এখন বিভিন্ন জায়গায় মানুষ চলে গেছে, আমার বাসায় এসে নাস্তাটা আমার বাসাতে। বাবা মারা গেছেন প্রায় 93, তো প্রায় 32 বছর হয়ে গেছে। ওইটা এখনও কন্টিনিউ করছি, সব কিছু করি, বাট মানুষের সংখ্যা একদম কমে গেছে। তো ওই ট্র্যাডিশনটা এখন আমি রেখেছি। লোক আসে এখন 5-7 জন, এই নিয়েই আমাদের আসলে হয়ে যায় আর কি, ঈদটা পার হয়ে যায় সকালটা অ্যাটলিস্ট। আপনি কিছু রান্না করেন না, বা নাকি ভাবি সব তো করে? না, আমার রান্নার খুব ভালো ন্যাক আছে। আমি তো সবসময় বলি যে আমি আসলে ক্রিকেটার না হলে কুক হতেন, শেফ হতাম ডেফিনেটলি, বিকজ খুব খুশি থাকি তখনও রাঁধতে ভালো লাগে, যখন আমি ডিপ্রেস থাকি, মন খারাপ থাকে, তখন আমার রাঁধতে ভালো লাগে, বিকজ রান্নার সব একদম ঢুকে যায় ভিতরে। অভ্যাসটা গ্রো করেছে, মাকে দেখতাম রান্না করতে, সো মার সাথে হয়তো গল্প করতে হতো, দেখতাম কীভাবে রান্না করে। সো এটা আস্তে আস্তে আমার মধ্যে ঢুকে গেছে, কখন যে মনে করি যে আমি রিয়েলি লাভ দিস জব। কার রোস্ট মজা হয়, আপনার না ভাবিরটা? ও ডিফারেন্ট কুক, ও খুব ভালো রান্না করে, বাট দুজনের রান্না করে ধারা একদম ডিফারেন্ট। প্লেইং ক্যারিয়ারের কথা একটু জানতে চাই। আপনি তো লম্বা সময় বিমানে খেলেছেন, মানে আগেকার প্রিমিয়ার লিগ, এবারও তো প্রিমিয়ার লিগ হচ্ছে, অনেকদিন ধরে হয়ে আসছে, সব কিছু মিলে পার্থক্যটা কী দেখেন? আগেকার লিগে আরও একটু বেশি কম্পিটিটিভ ছিল? দুইটা তো মেইন পার্থক্য আমরা সবাই জানি। এখন আসলে দুনিয়া ভরে এত ক্রিকেট খেলা, ওই আপনি দেখবেন ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু দর্শক আর নাই। আমাদের তো মোটিভেশন বলি, আমাদের তো টাকা পয়সা অনেক কম ছিল আপনি জানেন, কিন্তু মোটিভেশন ছিল এই দর্শকেরই, এই যে দর্শকের চিৎকার করে ভালোবাসায় খেলা দেখতে আসতো। তারপরে প্রিমিয়ার লিগ আমি বলবো, আবাহনী খেলা মানেই তো আপনার, তখন তো আস্তে আস্তে আরও বড় টিম, বিমানের কথা আপনি উল্লেখ করেছেন, অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ প্লেয়ার,
লম্বা সময় খেলেছি। আনফর্চুনেটলি কোনোদিন মোহামেডানে খেলা হয় না আপনার? মডার্নে খেলা হয়নি। মডার্ন আই ওয়ান্টেড টু প্লে, বাট ফর সাম রিজন কথা হয়েছে, সব কিছু ঠিক আছে, সামহাও লাস্ট মোমেন্টে আমার যাওয়া হয় না আর কি। যে কোনো 3টা বা 4টা যদি বলি যে এই কাজগুলো আপনি ইমিডিয়েটলি যদি খুব দ্রুত করতে পারতেন, মানে আপনি স্যাটিসফাইড হতেন, কোন সেক্টরটা হতো? আমি আপনাকে আগে বলি যে মাঠের সংখ্যা বাড়াতে চাই, এটা একদম দিস ইজ মাই ড্রিম, অ্যান্ড হোপফুলি এটা আপনি নেক্সট ইয়ারের মধ্যে আরও 3-4টা মাঠ, আমি এয়ারফোর্সের সাথে কথা বলে তাদের একটা মাঠ নেওয়ার চেষ্টা করেছি। সো এগুলো তো আসলে লম্বা সময়ের জন্য পাওয়া যাবে না, বাট আমার মনে করেছি যদি আমি 5 বছরও পাই, আমার যেই সারা বছর ধরে যেই খেলার যেই ইয়েটা করা দরকার এগুলো আমরা করতে পারি যাতে। আপনার তো একটা ভিশন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় দেখতে চাই। যদি আপনি ওইরকম ভিশন করেন, এখন বাংলাদেশ ক্রিকেটের আমি মনে করি অনেক জায়গায় আনট্যাপড আছে, যেগুলো আপনি রিয়েলি আই এম সো ফোকাসড অন দোজ। যেমন আপনার আম্পায়ার, কোচেস, তারপরে কিউরেটার্স, এদের জীবনের মান উন্নয়ন করা। আমরা শুধুমাত্র ফোকাস করি ন্যাশনাল টিমে তাদের পারফরমেন্স। ন্যাশনাল টিম পারফরমেন্সটা কেমনে হবে এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক চিন্তা করি না। আপনি হঠাৎ বিচ্ছিন্নভাবে আউট অফ 10 গেম 2-3টা ম্যাচ জিতবেন আপনি, বিকজ তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিক, মাহমুদুল্লাহ, দেয়ার বিগ নেমস তারা আছেন, তার সাথে হয়তো বা মিরাজ টিরাজ কিছু পারফর্ম করবে, আসবে। কিন্তু আমি চাই এমন একটা টিম 3 ফর্মেটেই যার যেই কাজ, এটা আমি কিন্তু বোর্ডে বলে দিয়েছি, এটা ওদেরই করতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। তারপর আমি একটা ট্রাস্টও করছি, যেতে আপনি জানেন যে আমাদের ইন্ডিয়াতে পেনশন পায়, এটা আমাদের কাজ প্রায় শেষের দিকে। একটা ট্রাস্ট ছিল, ওটাকে ফাংশনাল করছে। মিরপুর স্টেডিয়ামে একটা একাডেমি রয়েছে, একাডেমি মাঠ, একটা হোস্টেলের মতো। মূল একাডেমি বলতে আমরা যা বুঝি ভারতে বেঙ্গালুরুতে আছে, এবং সেটা ওয়ার্ল্ড ক্লাস। দেখেছেন তাদের ইনফ্রাস্ট্রাকচার কেমন। সো এই একাডেমিটা নিয়ে কি আপনারা কোনো প্ল্যানিং করছেন, মানে সত্যিকারের একটা একাডেমিকে আমরা দেখতে পাবো? খুব শর্ট করে বলে দিচ্ছি, আমাদের কিছু প্রজেক্ট, আমরা পাইলট প্রজেক্ট নিয়েছি। আপনি জানেন যে আমাদের সিলেটে 2টা মাঠ আছে, ওখানে আমাদের ডর্ম নাই, তার সাথে হয়তো বা একটা ইনডোর একাডেমির মতো একটা ফ্যাসিলিটি তৈরি করব। চিটাগং, যেটা আপনার সাগরিকার পাশে আপনার মহিলাদের একটা মহিলা কমপ্লেক্স আছে, আপনি জানেন, ওটার ব্যাপারে চিন্তা করেছি। কক্সবাজার আমাদের 2টা গ্রাউন্ড আছে, যেটাকে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস একটা একাডেমি টাইপ, ওখানে একটা ডর্ম করার চিন্তা করেছি 120 রুমের। ওটা ডিজাইন হয়ে গেছে, ভিশন অনেক আছে, তো এখন সময় দরকার, এবং সেটা সময়ের জন্য আমার মনে হয় যে কিছু সময় বেশি পেলে আমার মনে হয় অনেক কিছু আছে মাথায়। আর আমার সবচেয়ে বড় কাজটা আমি কিন্তু ধরতে পারি না, প্লেয়ারদের সাথে কিছু সময় কাটানো। আমরা আসলে আমাদের দেশের রীতি এমন একটা, যেখান থেকে আসলে পদত্যাগ করা এটা আমরা দেখি না, যে বাট আপনি সেই কাজটা করেছিলেন প্রধান নির্বাচকের পর থেকে, আপনার কাছে হস্তক্ষেপ করা হয়েছিল, এবং সেটা আপনি এটা ওপেনলি সবাই জানে। বাট এই যে এই রীতিটা কতটা ইম্পর্টেন্ট আসলে, আপনি যদি সেটার উত্তরটা আমি অলরেডি তোমাকে দিয়েছি, যে অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি হবে কখন, যখন তুমি কাউকে অথরিটি দিবে। অথরিটি দিলে সে ফুল অথরিটি এবং সে অ্যাকাউন্টেবল হবে। এই কারণেই কিন্তু আমি, কেন আমাদের জিনিসটা মিক্স করে দিয়েছিল, ডিরেক্টর দেয়ার এমপ্লয়ার, মানে তারা পলিসি মেকার্স, আমি হলো সিলেক্টর, চিফ সিলেক্টর অ্যাজ এ এমপ্লয়ি। সো ডিরেক্টর অ্যান্ড এমপ্লয়ি, ইট ডাজন্ট ওয়ার্ক। তারা যেটা বলবে তারা খেলা দেখবে না। আমার এই আর্গুমেন্টটা ছিল যে যদি ডিরেক্টর সিলেক্টর হয়ও, তাদের খেলা দেখতে হবে, তাহলে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ তো তৈরি হতো না। আপনি দেখবেন এক্স্যাক্টলি লাস্ট 8-7-8 বছর তাই হয়েছে। এই জন্য আমি করেছি। আমার মনে হয় যে এই জিনিসটা অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে আপনার অথরিটির মাধ্যমে, অবশ্যই। এবং যদি আপনি মনে করেন কেউ, ইফ সামওয়ান ইজ নট ডুইং রাইট or not doing their job, you can always sack them and get a new people. এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই। আমরা যেহেতু ঈদের একটু শুভেচ্ছা যদি দর্শকদের দিতেন, কোনো যদি মেসেজ থাকতো সেটা যদি দর্শকদের বলতেন। আমার মনে হয় সবাইকে আগেই বলছি যে একদম নতুন দেশ আমরা ঈদ করতে যাচ্ছি, প্রথম ঈদ। সবাইকে ঈদ মোবারক। এখন যেহেতু একটা রিবিল্ডিং প্রসেসে যাচ্ছে, শুধুমাত্র দেশ না, ক্রিকেট বোর্ডে যাচ্ছে, আপনি এই সময়টায় একটু ধৈর্য ধরে থাকতে হবে, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের প্রোগ্রামটা তোমার অনুমতি নিয়ে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই। দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সঙ্গে শেষ করছি আমাদের আজকের খেলার তারার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ে।